চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আর দেরি আমরা করব না, সরাসরি ক্লাসে যাই। ক্লাসেই আমাদের আলাপ আলোচনা গল্প আড্ডা যা হবার সেগুলো ক্লাসের মধ্যেই হবে। চলুন, সময় কার্য আজকের আলোচনার বিষয়, এবং সময় কার্যের আজকে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে পার্ট নাম্বার 3। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, সেই দুটো ক্লাস আশা করছি আপনারা করে নিয়েছেন। যদি না করে থাকেন তাহলে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট সেকশানে গেলে আপনারা ক্লাসগুলোকে পরপর করে নিতে পারবেন। ক্লিয়ার? আর রিভিশন যারা করছেন না তাদেরকে বলবো প্রত্যেকে রিভিশন করুন। আর রিভিশন কিভাবে করবেন, আগে যে ক্লাসগুলো হয়ে গেছে আর কি, আপনি ম্যাথামেটিক্স যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে যান। প্লেলিস্টে যাওয়ার পর ক্লাস নাম্বার 1, 2, 3, 4, 5 এভাবে দেখবেন সব সাজানো আছে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একবার করে রিভিশন আপনারা করে নিন। ক্লিয়ার? তাহলে দেখবেন আপনারা এরপর যখন প্র্যাকটিস করবেন বা মক টেস্ট যখন দেবেন তখন পুরো কনসেপ্টগুলো আপনার মাথার মধ্যে ক্লিয়ার থাকবে, নচেত ক্লিয়ার থাকবে না। মানে আসল খেলা কিন্তু এইবার হবে, এতক্ষণ কিন্তু আসল খেলা হয়নি। মানে কে কেমন প্লেয়ার, কে কেমন খেলা খেলতে পারে সেটাই প্র্যাকটিসে বোঝা যাবে। এখন তো বেসিক ক্লিয়ার হচ্ছে আর কি, এখন তো বোঝা যাবে না আপনাদের কেমন কি, মানে আপনাদের দৌড় কত দূর। আপনারা তখনই ক্লিয়ারলি বিষয়গুলোকে বুঝতে পারবেন যখন আপনাদের প্র্যাকটিসটা হবে। আর সেই প্র্যাকটিসটাকে ভালো করে করতে গেলে বা সেই প্র্যাকটিসটা যেন ভালো হয় তার জন্য আপনাদের যেটা করতে হবে, রিভিশনটাকে করে রাখতে হবে। ক্লিয়ার? চলুন শুরু করা যাক। চলুন, প্রথম অঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কি। 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করতে পারে, 40 দিনে কাজটি শেষ করতে কতজন মানুষের প্রয়োজন হবে। দেখুন, নতুন টাইপ, এই নতুন টাইপের অঙ্ক করতে গেলে তাহলে সবার প্রথমে আমরা একটু কী করব, আমরা একটু এর বেসিক জায়গাগুলো জানি আর কি। সেই ক্লাস 6, 7-এ আমরা যে জায়গাগুলো পড়েছিলাম সেগুলো একটু ছোট্ট করে জেনে নিই। দেখুন, সময় এবং কার্য, তাই তো আমরা যা জায়গাটা আলোচনা করছি, সময় এবং কার্য। এই সময় এবং কার্যে আমরা একটা সম্পর্ক যেটা পাই, সেই সম্পর্কটা কি বলুন তো? সম্পর্কটা যে সম্পর্কের জিনিসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার ব্যস্ত সম্পর্ক বলতে কি ওই সম্পর্কটাকে বোঝানো হয় যে আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করলাম, ফোন করে ব্যস্ত বললো, যতবারই ফোন করছি ততবারই ব্যস্ত বলছে, উল্টে ফোনও করে না, এই সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্ক? তো অঙ্কের ভাষায় ব্যস্ত সম্পর্ক এটা নয় আর কি। তো চলুন তাহলে ব্যস্ত সম্পর্কটা কি জিনিস একটু আমরা দেখে নিই। তো আমাদের সম্পর্ক প্রধানত দুই রকমের হয়ে থাকে। সম্পর্ক আমাদের মেনলি দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা হচ্ছে সরল সম্পর্ক একটা, আর একটা হচ্ছে আপনাদের ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, এই দুই ধরনের সম্পর্ক হয়ে থাকে। সরল সম্পর্ক কোনটি? সরল সম্পর্ক হচ্ছে যে কোনো একটি জিনিস বাড়ালে অপর জিনিসটাও যদি বাড়ে সেটাকে আমরা বলবো সরল সম্পর্ক। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে আমি বোঝানোর চেষ্টা করি। আপনাকে আমি বললাম যে 12টি আমের দাম 48 টাকা। 12টি আমের দাম 48 টাকা আপনাকে বলা হলো। আপনাকে কি বললাম যে 12টি আমের দাম 48 টাকা। এবার এই 12টি থেকে এই 12টি না বলে আমি যদি আপনাকে বলি তাহলে একটি আমের দাম কত হবে? একটি আমের দাম, আমাকে এইটুকু বলুন যে একটি আমের দাম এই 48 টাকার কম হবে না বেশি হবে? বলুন। কম। তাহলে আপনারা বলবেন হ্যাঁ স্যার এখানে তো কম হবে, মানে 12টি আমের দাম কি হচ্ছে 48 টাকা হচ্ছে। তাহলে 12টি আমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটা আমের দাম নিশ্চয়ই কম হবে। তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, তাহলে কয় টাকা হবে আমরা যদি হিসাবটা করে নিই আর কি। 48/12 মানে হচ্ছে 4 টাকা, 4 টাকা আর কি। হিসাবটা যদি করে নিই তাহলে 4 টাকা। তাহলে এই যে 12টা আম ছিল, 12টা আম থেকে যখনই আমি কমালাম আর কি, কমিয়ে যখন আমি একটা আমে আসলাম তখন দেখুন এখানে আমার যে টাকাটা ছিল সেই টাকাটাও অটোমেটিক্যালি কমে গেল। টাকাটা কি হলো? টাকাটাও অটোমেটিক্যালি কমে গেল। একই রকমভাবে আমি যদি এরকমটা করি যে 12টা আমের জায়গায় আপনাদের যদি বলি যে তাহলে বলুন তো 24টা আমের দাম কত? তাহলে আমাকে এইটুকু বলুন 24টা আমের দাম এই 48 টাকার বেশি হবে না কম হবে?
বেশি হবে। তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই 24টা আমের দাম বেশি হবে। কি করে আমরা করি? আমরা দেখি যে 48/12 ইন্টু 24, তাহলে 12 দুগুণে 24 মানে টোটাল 96 টাকা হবে, তাই তো? টোটাল কত টাকা হবে? 96 টাকা হবে। তাহলে এখানে একটা জিনিস আপনি বুঝতে পারলেন যে এই জায়গায় কোনো একটা জিনিস কমালে বা কোনো একটা জিনিস বাড়ালে অপর যে জিনিসটা সেটাও কমছে বা বাড়ছে। মানে এখানে আমের যে সংখ্যা, আমের সংখ্যা যদি আমি কমাচ্ছি তো দামটাও কমে যাচ্ছে, আমের সংখ্যা কমাচ্ছি দামটাও কমে যাচ্ছে, মানে দামটা 48 ছিল 4 হয়ে গেছে। একই রকমভাবে আমের সংখ্যাটা আমি বাড়ালাম আর এই যে টাকা যেটা ছিল আর কি সেই টাকাও দেখলাম বেড়ে গেল আর কি, আমের সংখ্যা বাড়ালাম টাকাও বেড়ে গেল। এই যে আপনি সম্পর্কটা যেটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা ঐকিক নিয়ম বলে থাকি, এই সম্পর্কটাকে বলা হচ্ছে সরল সম্পর্ক। এই সরল সম্পর্কে কি হবে? কোনো একটা জিনিস বাড়ালে অপর জিনিসটাও বাড়বে, কোনো একটা জিনিস কমালে অপর জিনিসটাও কমবে। যেমন আমের যে সংখ্যা, আমের সংখ্যা যেই আমি বাড়াচ্ছি আমের যে দাম সেটাও বেড়ে যাচ্ছে, আমের সংখ্যা কমাচ্ছি দামটাও কমে যাচ্ছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, যেটা আমাদের অ্যারিথমেটিকের আরও বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে প্রয়োগ হয়ে থাকে। আর এই যে সময় কার্য, এই সময় কার্যের মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক জিনিসটা কি? ব্যস্ত সম্পর্কটা হচ্ছে আপনার কোনো একটা জিনিস বাড়াবেন, কোনো একটা জিনিস বাড়ালে অপরটা কমবে, কোনো একটা জিনিস বাড়াবেন অপরটা কমবে, কোনো জিনিস কমাবেন অপরটা বাড়বে। আমি উদাহরণ দিয়ে বিষয়টিকে আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন এখানে একটা কোনো বাড়ি রয়েছে, একটা বাড়ি সাপোজ মনে করুন আপনি এখন পড়াশোনা করছেন আর কি, কিসের জন্য পড়ছেন? গ্রুপ সিডি এর জন্য পড়ছেন আর কি, বা সামনে আরও যা কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছেন, বা অনেকেই আছেন প্রাইমারি আপার প্রাইমারির জন্য পড়ছেন। কেন পড়ছেন? তার কারণ হচ্ছে নিজেকে মানে সাকসেসফুল তৈরি করবেন। আর মূল উদ্দেশ্য যদি বলি আর কি, মূল উদ্দেশ্য হচ্ছে পয়সা, তাই না? পয়সা লাগবে আর কি, ঠিক আছে, ভীষণ জরুরি জিনিস আর কি, তাই না? সেদিনকে কি একজন দেখলাম স্ট্যাটাস লাগাইছে আর কি, ঠিক আছে, মানে গান্ধীজির ছবি লাগিয়ে স্ট্যাটাস লাগিয়েছে, এ মেরে পসন্দিদা মার্দ, এরকম একটা লাগিয়েছে আর কি। তো অবশ্যই তাই আর কি, ঠিক আছে, গান্ধীজি থাকা মানেই ঠিক আছে তার ভ্যালু রয়েছে, গান্ধীজিকে লাগবেই। তো এটা একটা উদ্দেশ্য আর কি। তো আপনারা এই যে পড়াশোনা করলেন, পড়াশোনা করার পর গ্রুপ সিডিতে জবও পেয়ে গেলেন, টাকাও রোজগার করলেন আর কি, বা টাকা রোজগার করছেন, তো আপনাদের একটা বাড়ি তৈরি করতে হবে, বা একটা বাড়ি আপনারা তৈরি করবেন। ক্লিয়ার? এখানে একটা খুব সুন্দর একটা বাড়ি আপনারা তৈরি করবেন। আর বাড়ি কিভাবে আঁকে, যাই হোক কোনোভাবে একটা এঁকে দিচ্ছি আর কি, ঠিক আছে। একটা বাড়ি আপনারা তৈরি করবেন এখানে, এদিকে একটা ছোট জানলাও থাকবে আর কি, পরে এরকমও কিছু একটা থাকবে আর কি। বাহ, খুব সুন্দর এঁকে ফেললাম তো। এখানে দরজাটা থাকবে না, মনে করুন এরকম একটা বাড়ি আপনারা বানাবেন, একদম মার্বেল বসানো ঠিকঠাক বাড়ি একটা বানাবেন। এবার এই যে বাড়িটা বানাবেন, এবার বাড়িটা বানাতে গেলে মিস্ত্রি লাগবে আর কি, মিস্ত্রি ছাড়া তো বাড়ি কে বানাবে? তো আপনি মিস্ত্রির কাছে যাবেন, তো মিস্ত্রির কাছে গিয়ে বললেন যে এরকম ব্যাপার, যে আমাকে বাড়িটা বানিয়ে দিতে হবে। এবার সেখানে দেখা গেল আপনি 10 জন মিস্ত্রিকে বললেন আর কি, কয়জন মিস্ত্রিকে বললেন? 10 জন মিস্ত্রিকে বললেন যে আমার বাড়িটা খুব তাড়াতাড়ি করে দিতে হবে, তোমরা আমার বাড়িটাকে বানিয়ে দাও। তো 10 জন মিস্ত্রিকে বললেন, 10 জন মিস্ত্রি কি বললো যে 10 জন মিলে, মানে ওরা সবাই মিলে কাজ করবে আর কি, বাড়ি যেহেতু তাড়াতাড়ি আপনার তৈরি করতে হবে, তো 10 জন 20 দিনে আপনার বাড়িটা তৈরি করে দেবে। 20 দিনে আপনার বাড়ি তৈরি করে দেবে, বাড়ি তৈরি করে দেবে। ক্লিয়ার? 10 জন 20 দিনে আপনার বাড়ি তৈরি করে দেবে, এরকম তারা বললো আর কি। বললেন আপনার বাড়ি খুব তাড়াতাড়ি লাগবে, তো 10 জন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো। 10 জন মিস্ত্রি একসঙ্গে কাজ করবে, মানে মিস্ত্রি লেবার সব মিলিয়ে আর কি, 5 জন মিস্ত্রি 5 জন লেবার। আর যখন ঢালাই হয় বা আরও বিভিন্ন ধরনের যখন ওই স্যান্টারিংয়ের নাকি কাজ হয়, তখন তো আরও মিস্ত্রি বেশি লাগে। তো আমি ধরে নিলাম 10 জন মিস্ত্রি 5 জন লেবার আর 5 জন মিস্ত্রি, এরা 20 দিনে আপনার বাড়িটিকে বানিয়ে দেবে। ক্লিয়ার? এবার বলুন তো, 10 জন মিস্ত্রি 20 দিনে আপনার বাড়ি বানিয়ে দেবে। এবার এই 10 জনের জায়গায় আমি যদি এখানে বলি যে একজন, তাহলে একজন মিস্ত্রির
বা একজন মিস্ত্রির সেই বাড়িটি বানাতে বলুন তো 20 দিনের কম সময় লাগবে না বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে। হ্যাঁ, বেশি সময় লাগবে। একটু ভালো করে বুঝুন। 10 জনে 20 দিনে বানাচ্ছিল আর কি বাড়িটা। 10 জন 20 দিনে বানাচ্ছিল। এবার আমি কমালাম আর কি, আমি এই 10 জন থেকে আমি কমিয়ে দিলাম যে একজন মিস্ত্রি বাড়িটা বানাবে। তাহলে বলুন তার সময়টা বেশি লাগবে না কম লাগবে? বেশি না। সময়টা কি লাগবে, বেশি না কম? বেশি। বেশি বেশি। লাগবে। তাহলে সময়টা বেশি লাগবে। তাহলে এই যে সম্পর্কটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, সময়টা কতটা বেশি লাগবে? সময়টা বেশি লাগবে এই 20 × 10, মানে গুণ। বেশি মানে আপনারা জানেন যে গুণ করতে হয় বেশি হলেই। তাহলে 20 × 10 মানে তার 200 দিন সময় লাগবে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা জিনিস কমালে অপর জিনিসটা বাড়ছে আর কি। একই রকমভাবে এখানে যদি আপনি 10 জনের জায়গায় আপনি যদি এখানে 20 জন লেবার এবং মিস্ত্রি যদি লাগিয়ে দেন, তাহলে বলুন তো, তাহলে আপনার ওই যে বাড়িটা আমি প্রথমেই এঁকেছি, এই বাড়িটা বানাতে বেশি দিন সময় লাগবে নাকি কম দিন লাগবে? মানে 20 দিনের কম দিন লাগবে না বেশি দিন লাগবে? কম দিন। তাহলে আপনি বলবেন হ্যাঁ স্যার এখানে তো কম দিন সময় লাগবে। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার নামই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মানে কোনো একটা জিনিস কমলে অপর জিনিসটা কী হবে, বাড়বে। কোনো একটা জিনিস কমলে অপর জিনিসটা বাড়বে। আর এই যে এত সব থিওরি আমি এখানে বলছি, আপনার এক্সামে একটা জিনিসও কাজে লাগবে না, তারপরেও বলছি আর কি, ঠিক আছে, আমার ইচ্ছে হলো তাই। একটা জিনিসও লাগবে না এখানে কাজে আপনার। জাস্ট একটু জেনে রাখুন যে সম্পর্ক কেমন কী আর কি। আর সম্পর্ক, হ্যাঁ কী যেন বলতে গেলাম, হ্যাঁ সম্পর্ক আশা করি বোঝা গেল। সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক বিষয়টা কি বলুন, ক্লিয়ার? চলুন, এই জিনিস আপনার লাগবে না পরীক্ষায়, যেটা লাগবে চলুন সেই জায়গায় যাই। নেক্সট একটা আপনারা রুলস, নেক্সট রুল বলে আপনারা লিখবেন আর কি। নেক্সট রুলস, আজকের ক্লাসে আমরা যত ধরনের অঙ্ক করব, আজকের ক্লাসে আমরা যে ধরনের অঙ্ক করব সেই ধরনের অঙ্কগুলো কোন রুলসের মাধ্যমে করে থাকব। আমি প্রথমে অবশ্যই আমি বেসিকভাবে অঙ্কটাকে করব, তারপর আমরা শর্ট ট্রিকে যাব। তো রুলসটা আপনারা একটু খেয়াল রাখুন। তো আজকের যে অঙ্কগুলো হবে সেগুলোর জন্য একটাই রুলস, বিভিন্ন জায়গায় প্রচুর রুলস হয়ে থাকে, কিন্তু আমি একটাই রুলস বলবো, ওই একটা রুলসেরই রিগার্ডিং যত অঙ্ক আছে সব হয়ে যাবে। রুলসটা কি? রুলসটা হচ্ছে, আপনারা অবশ্যই লিখবেন আর কি, নোট করবেন যে প্রথম ক্ষেত্রে আর এখানে লিখবেন দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে M1 D1 E1 T1 বাই W1 ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে M2 D2 E2 T2 বাই W2। এই হচ্ছে আপনাদের রুলস। তাহলে আমি কি বললাম, প্রথম ক্ষেত্রে M1 D1 E1 T1 বাই W1, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বললাম M2 D2, দ্বিতীয় ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে আপনার M2 D2 T2 বা E2, যাই লিখি না কেন একই জিনিস, E2 T2 বাই W2। এই রুলস আশা করছি মনে রাখতে বেশি অসুবিধাও হবে না, ক্লিয়ার? এবার এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে এই যে এমটা লিখেছেন, এই এমটা জিনিসটা কি, তো আমি বুঝলাম না, জিনিসটা একটু বুঝাই দেন। তো অবশ্যই বুঝে দেবো। তো এম মানে মাথায় রাখবেন, এম মানে হচ্ছে ম্যান। ম্যান মানে কি? ম্যান মানে মানুষ। ম্যান মানে হচ্ছে মানুষ। এবার এই মানুষের জায়গায় অনেক সময় হাতি, ঘোড়া, ভাল্লুক, কুকুর, শিয়াল, গরু সব দিয়ে দিতে পারে, তো সেগুলো আপনাদের অঙ্কে বসাতে হবে। তো ম্যান মানে কি? ম্যান মানে হচ্ছে মানুষ। এই ডি মানে কি? ডি এর অর্থ কি? ডি এর অর্থ হচ্ছে ডে। ডে মানে কি? ডে মানে আপনারা জানেন সেটা হচ্ছে কি দিন। তারপরে এই ই মানে কি? ই মানে আপনারা জানেন সেটা হচ্ছে এফিসিয়েন্ট বা এফিসিয়েন্সি, আমরা যাই বলবো, বোথ আর কারেক্ট। EFFICIANT, এফিসিয়েন্ট বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? দক্ষতা। এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষতা। আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টি। টি মানে কি? টি মানে হচ্ছে টাইম। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে সময়।
আর পরে এই যে ডাব্লু রয়েছে, ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। আমাদের সময় কার্যে এগুলো নিয়েই তো গল্প, মানুষ, দিন, দক্ষতা, সময় আর কাজ, এগুলো করলেই তো আমাদের হয়ে যাবে। চলুন এই সূত্রটা আপাতত আপনারা একটু মনে রাখার চেষ্টা করুন, কিভাবে অ্যাপ্লাই আমরা করব আমরা অঙ্কে একটা একটা করে দেখব। চলুন এখানে প্রথম অঙ্ক আপনাদের বলেছে কি, বলেছে যে 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করতে পারে। 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে 40 দিনের কাজটি শেষ করতে কতজন মানুষের প্রয়োজন হবে। তাহলে দেখুন 16 জন মানুষ, আমরা সেই ছোটোবেলায় যেটা 6-এর নিয়মে যেটা করতাম, কি করতাম, যে 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করে, 10 দিনে করে। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে 10 দিনের কাজ 16 জন মানুষ করে। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখে দিই, তাহলে ঘুরিয়ে যদি লিখি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, 10 দিনের কাজ আচ্ছা ঘুরিয়ে লিখলে 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করতে পারে, 16 জন মানুষ একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে 10 দিনের কাজ 16 জন মানুষ করে, এরকম আমরা বলতে পারি 10 দিনের কাজ 16 জন মানুষ করে। তাহলে 10 দিনের কাজ 16 জন মানুষ করে। এখন আমাকে বলুন যে 40 দিনের কাজ তাহলে কতজন মানুষ করবে, 40 দিনের কাজ করতে কতজন মানুষের প্রয়োজন, মানে 10 দিনের কাজ করতে। আচ্ছা চলুন একটু ভালো করে লিখি আর কি, যে 10 দিনের কাজ করতে 16 জন মানুষের প্রয়োজন, 16 জন মানুষের প্রয়োজন, 16 জন মানুষের প্রয়োজন। 10 দিনের কাজ করতে 16 জন মানুষের প্রয়োজন। এখন বলছে তাহলে 40 দিনের কাজ শেষ করতে কতজন মানুষের প্রয়োজন হবে। তাহলে 10 দিনের কাজ শেষ করতে, এখানে একটা শেষও লিখে দিলাম, 10 দিনের কাজ শেষ করতে 16 জন মানুষের প্রয়োজন। তাহলে 40 দিনের কাজ শেষ করতে কতজন মানুষের প্রয়োজন। তাহলে আমাকে একটু বলুন, তাহলে কাজটা যদি একদিনের হয় তাহলে একদিনের কাজ শেষ করতে কতজন মানুষের প্রয়োজন হবে। 1600 160। তাহলে এখানে যদি দেখি তাহলে একদিনের কাজ শেষ করতে 1600 নাকি 100, না আচ্ছা 160। একদিনের কাজ শেষ করতে 160 জন। আচ্ছা 10 দিনের কাজ করতে 16 জন মানুষের প্রয়োজন, 10 দিনের কাজ শেষ করতে 16 জন মানুষের প্রয়োজন। যদি একদিনের কাজ শেষ করতে 160 জনের হবে, হ্যাঁ স্যার বেশি হবে তো, একদম বেশি হবে। তাহলে 160 জন মানুষের প্রয়োজন। এবার এটাই যদি আমি 40 দিন করে দিই আর কি, ঠিক আছে, 40 দিনের কাজ শেষ করতে তাহলে নিশ্চয়ই কম দিন সময় লাগবে। 40 দিনের কাজ শেষ করতে, যেগুলো আমরা ক্লাস 6-এ করতাম যে নিয়মে আর কি, তাই না। তাহলে 160/40 মানে 4 জন লাগবে আর কি, মাত্র 4 জন লাগবে। এবার এটা ছিল আপনাদের সেই ছোটোবেলার নিয়ম, যে আপনাদের এখন তো এসব কিছুই শিখতে হবে না, বা এই নিয়মে আপনি যদি অঙ্ক করতে যান তাহলে আপনাকে আর অঙ্ক করে আসতে হবে না। তো তার জন্য আপনাদের ফর্দ সব লিখিয়ে দেওয়া হয়েছে। সেই ফর্দতে কি বলা হয়েছে, ফর্দতে আপনাদের একটাই সূত্র বলা হয়েছে, M1 D1 E1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 E2 T2 বাই W2। দেখুন তাহলে 16 জন মানুষ, তাহলে ম্যানের ঘরে কি লিখব, 16 লিখব। একটি কাজ 10 দিনে, কত দিনে করতে পারছে, ডের ঘরে লিখব হচ্ছে 10 দিন, 10 দিনে করতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে হয়ে গেল আমার, তাহলে 16 জন মানুষ, আর বাকিগুলো নেই, বাকিগুলো তাহলে আমার লেখার দরকারও নেই আর কি। তাহলে 16 জন মানুষ 10 দিনে একটি কাজ করতে পারে। পরে বলছে যে 40 দিনে কাজটি শেষ করতে কতজন মানুষের প্রয়োজন। তাহলে এই যে 40 দিনে কাজটি শেষ করতে
মানে ডের ঘরে লিখবেন 40 দিনের কাজটি শেষ করতে x জন মানুষের প্রয়োজন। এগুলো নেই, মানে এগুলোকে কেটে দিন। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, যে 16 × 10 = x × 40। যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য কেটে দিন, 4 দিয়ে কাটুন, 4 × 4 = 16, তাহলে x = 4। আনসার পেলাম আমরা। যদি এফিসিয়েন্সি না বলা থাকে, টাইম যদি না বলা থাকে, ওয়ার্ক যদি না বলা থাকে, তাহলে লিখবো না। যদি বলা না থাকে তাহলে লিখে কি লাভ, কেটে দেবো। যেটুকু বলা থাকবে সেটুকুই আমরা লিখবো। চলুন পরের অঙ্কে আমরা যাব। ওই একটা সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, যেখানে যা রয়েছে। কি বলেছে, যে 40 জন শ্রমিক 60টি গাছ 8 ঘন্টায় কাটতে পারে। যদি 8 জন কাজ ছেড়ে চলে যায়, তবে এখন 12 ঘন্টায় কটি গাছ কাটা যাবে। সূত্র একটাই, সেটা হচ্ছে M1 D1 E1 T1 / W1 = M2 D2 T2 E2, একই জিনিস, আগে আর পরে, বাই W2। দেখুন প্রথম ক্ষেত্রে কি বলেছে, যে 40 জন শ্রমিক, তাহলে ম্যানের ঘরে কি লিখবো, ম্যানের ঘরে 40 জন। 60টি গাছ 8 ঘন্টায় কাটতে পারে। এবং এই যে 60টি যে গাছ, এটা কি বলুন তো, এটা তো ওয়ার্ক। 60টি গাছ কাটা, এটা ওয়ার্ক, হ্যাঁ কি না? তাহলে আমরা ওয়ার্কের ঘরে কি লিখবো, ওয়ার্কের ঘরে লিখবো হচ্ছে 60। ওয়ার্কের ঘরে লিখবো হচ্ছে 60, মানে 60টি গাছই তো কাটতে হবে। 8 ঘন্টায় কাটতে পারে, তাহলে এখানে টাইম বলে দিয়েছে, টাইম কতটুকু বলেছে, টাইম বলে দিয়েছে 8 ঘন্টায় কাটতে পারে। যদি 8 জন কাজ ছেড়ে চলে যায়, তার মানে আগে কতজন ছিল বলুন তো, আগে কতজন ছিল, 40 জন। এবার বলেছে, এটা তো প্রথম ক্ষেত্রে হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে 8 জন যদি কাজ ছেড়ে চলে যায়, মানে আগে 40 ছিল, এখন কতজন আছে, 32 জন। এখন রয়েছে কতজন, 32 জন। তাহলে 8 জন যদি কাজ ছেড়ে চলে যায়, তবে এখন 12 ঘন্টায় কয়টি গাছ কাটা যাবে। তাহলে এখন টাইমটা লিখে নিন, টাইম কত বলেছে, 12 ঘন্টায়, আর কটি গাছ কাটা যাবে, তাহলে xটি গাছ কাটা যাবে। তাহলে এখানে সমীকরণটা কি দাঁড়ালো, যে 40 × 8/60 = 32 × 12/x। বলুন, বুঝতে পারলেন? আপনারা যখন অঙ্ক করবেন তখন নিশ্চয়ই এই M1 D1 T1 E1 এসব একটাও লিখতে যাবেন না, ডিরেক্টলি এই ফর্মুলায় বসাবেন, যেখানে যা বলবে সব এই ফর্মুলায় বুঝবে আর কি। এবার ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করুন। এখানে সমীকরণ একটা, চলরাশিও একটা, কোনো অসুবিধা আপনার হবে না মান বের করতে। তাহলে ক্যালকুলেশন যদি করি, এটাকে দেখুন 8 দিয়ে কেটে দিন, 4 × 8 = 32, এটাকে 4 দিয়ে ডিরেক্টলি কেটে দিন, মানে হচ্ছে কত, 10। এই শূন্য কেটে দিন, তাহলে x = কত হবে, 12, আর এদিকে 6, মানে হচ্ছে 6 × 12 = 72, মানে 72টি গাছ কাটা যাবে। বলুন বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলুন তাহলে নেক্সট অঙ্ক চটপট আপনারা আনসার করুন। বলছে 5 জন শ্রমিক প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে। তাহলে 12 জন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 16টি খেলা বা খেলনা তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে এই যে অঙ্কগুলো, এগুলো যদি আপনি এই বেসিকভাবে পাতিয়ে যদি করতে যান ওই ছোটোবেলার ক্লাস 6-এর নিয়মে, তাহলে বলুন তো সমস্যা হওয়ার মানে যন্ত্রণার শেষ থাকবে না। তাহলে সূত্র কি? সূত্র একটাই, M1 D1 E1 T1 / W1 = M2 D2 E2 T2 / W2। প্রথম ক্ষেত্রে কি বলেছে, যে 5 জন শ্রমিক, মানে ম্যানের ঘরে 5 বসবে। 5 জন শ্রমিক প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে, তার মানে টাইম 6 ঘন্টা বলে দিয়েছে। 6 দিন বলে দিয়েছে, দিনের কথাও 6 বলে দিয়েছে। 10টি খেলনা তৈরি করতে পারে। কয়টি খেলনা তৈরি করতে পারে? 10টি খেলনা। আর এই 10টি কি?
এটা কাজ তো, তার মানে নিচে হবে কি 10টি খেলনা তৈরি করতে পারে। এখানে এফিসিয়েন্সি বলা নেই, তাহলে এফিসিয়েন্সির জায়গায় থাক, ওকে বেশি নেড়েচেড়ে লাভ নেই। পরে কি বলছে, প্রথম ক্ষেত্রে হয়ে গেল। নেক্সট, তাহলে 12 জন শ্রমিক, তাহলে এই 12 জন ম্যানের ঘরে 12 জন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে, তার মানে টি এর মান বলে দিয়েছে 8 ঘন্টা করে কাজ করলে 16টি খেলনা তৈরি করবে। তাহলে 16টি খেলনা তৈরি করা, এটা হচ্ছে ওয়ার্ক। 16টি খেলনা তৈরি করতে কত দিন সময় লাগবে, তাহলে ডেটা চাইছে, তাহলে এক্স দিন সময় লাগবে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে 5 × 6 × 6 বাটে 10 ইকুয়াল টু 12 × x × 8/16। এই তো গল্প, তাই না? আর অন্য কোনো কি গল্প আছে? আপনারা বলবেন না স্যার, অন্য আর কোনো গল্প নেই। ক্যালকুলেশান যদি একটা একটা করে করে নিন ক্যালকুলেশান, এক্সের ভ্যালু বের করুন। তাহলে 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16, এদিকে 6 দিয়ে যদি কাটি আর কি, 6 দুগুণে 12, এই দুই কেটে গেল। পরে যদি 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3। তাহলে জাস্ট ওদিকে x বেঁচে গেল আর এদিকে 3 বেঁচে গেল, তার মানে 3 দিন সময় লাগবে। অপশান নাম্বার বি, 3 দিন সময় লাগবে। চলুন নেক্সট অঙ্ক, তাহলে আনসার আপনারা করুন। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? চলুন আনসার আপনাদের আসছে অপশন নাম্বার এ, মানে হচ্ছে 30। তাহলে 72 জন লোক, আমি ওই M1 D1 বারে লিখছি না। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল, এটাই তো কাজ, তাহলে নিচে হবে 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে, মানে 21 দিনে গাঁথতে পারে। তাহলে কতজন লোক, তাহলে x জন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে, এটাই হচ্ছে সমীকরণ। ক্যালকুলেশন যদি করি তাহলে করে নিন, খুবই সহজ জায়গা আর কি। কীভাবে করবেন চলুন, এটাকে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 2, এটাকে 9 দিয়ে কাটলে 8 × 9 = 72। চলুন এটাকে আবারও 2 দিয়ে কেটে দিন, তার মানে কত হচ্ছে 4 × 18 = 72। এটাকে 4 দিয়ে কেটে দিন, 4 × 7 = 28, 0। এটাকে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটাকে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, এই 0 0 কেটে দিন, মানে x = এখানে 10 আর ওখানে 3, সেটা হচ্ছে 30। কাটাকাটি অনেকের অনেক রকম হতে পারে, কিন্তু এদিক সেদিক যেখানেই যাই করুন আনসার 30ই আসবে, অন্য কোনো কিছু হবে না। আনসার আপনারা অপশন নাম্বার এ বলে দিয়েছেন। নেক্সট অঙ্ক, 5 নাম্বার অঙ্ক কী করছে বলুন। বলছে যে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে? আগের উত্তর 30 না, তার আগে জিজ্ঞাসা করছেন? না স্যার, ঠিক আছে। আচ্ছা চলুন, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে?
তাহলে এখানে বলেছে 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করে 18 দিনে একটি কাজ সম্পন্ন করে। এখানে ওয়ার্কের কথা কিন্তু বলেনি। 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। তাহলে 15 জন লোক দৈনিক x ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। 6 দুগুণে 12, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে হচ্ছে 9, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটাকে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, আর এটাকে 5 দিয়ে কাটলে 4 5 20। তাহলে x ওদিকে আর এদিকে হচ্ছে 3 4 12। অপশন নাম্বার সি করবেন, এটা সঠিক আনসার। পরবর্তী অঙ্কে যাব। দেখুন এখানে কি বলছে যে 12টি গরু, এখানে গরু ভেড়া ছাগল যেখানে যাই দেখ ওই ম্যানের ঘরে বসবে সব ওরা। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে 12টি গরু আছে, তারা 7 দিনে কি করে? 7 দিনে 7 5 6 এটা ঘাস খায়, 756 কেজি ঘাস খায়। এটা তো ওয়ার্ক, ঘাস খাওয়াটাও তো একটা ওয়ার্ক নাকি? পরে কি বলছে? পরে বলছে যে 15টি গরু 10 দিনে ক কেজি ঘাস খাবে? তাহলে x কেজি ঘাস খাবে। ক্যালকুলেশন যদি করি, 7 দিয়ে এটাকে কেটে দিন, 7 একে 7, 7 8 56, 12 দিয়ে কেটে দিন এটাকে, 9 12 108। তাহলে x সমান সমান যা আছে সব ধরে গুণ করে দিন। 9 15 কত? 120, আর পরে একটা শূন্য আছে, এই 1200 কেজি ঘাস খাবে। 35 এই সরি, 9 15 135, 9 15 হচ্ছে 135, আর পরে একটা জিরো রয়েছে, মানে এটা হবে আনসার। আনসার করবেন অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক চলুন, 7 নাম্বার অঙ্ক কি বলছে যে 28 জন লোক এক সপ্তাহে, 28 জন লোক এক সপ্তাহে, এখানে বলছে যে 7/8, 7/8 মানে কি? 8 ভাগের 7 ভাগ কাজ, মানে 8 অংশের 7 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? 28 জন লোক এক সপ্তাহে, 28 জন লোক এক সপ্তাহে, 28 জন লোক এক সপ্তাহে 7/8, 7/8 মানে 7/8 মানে হচ্ছে 8 ভাগের 7 ভাগ কাজ, 8 ভাগের 7 ভাগ কাজ করে থাকে। তাহলে কতজন লোক বাকি কাজ, মানে যে কাজটা বাকি আছে সেই বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? দেখুন তাহলে লোক কতজন বলছে? আপনি বলবেন হ্যাঁ স্যার এটা তো 28 জন বলছে। কত সপ্তাহ? এবার এখানে এক সপ্তাহ বলে দিয়েছে। এক সপ্তাহ মানে কত দিন গো? কত? 7 দিন। এবার 7 দিনে কাজ কতটুকু করছে? কাজ 8 ভাগের 7 ভাগ, মানে মনে করুন টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 বস্তা বালি আছে। 8 বস্তা বালির মধ্যে 7 বস্তা বালি তারা মিশিয়ে ফেলছে সিমেন্টের সঙ্গে আর কি, রাজমিস্ত্রির কাজ তো 8 বস্তা বালির মধ্যে 7 বস্তা বালির কাজ তাদের হয়ে গেছে। তাহলে কাজ এখানে প্রথম ক্ষেত্রে তাহলে 8 বস্তার মধ্যে 7 বস্তার কাজ তারা করে ফেলেছে, তার মানে 7টাকে নিচে রাখবো। পরে কি বলছে? তাহলে কতজন লোক? তাহলে x জন লোক, x জন লোক বাকি কাজ, তাহলে বলুন তো বাকি কতটুকু কাজ রয়েছে? 8 ভাগের 7
মানে 8 ভাগের 7 ভাগ হয়ে গেছে, তাহলে 8 ভাগের এখন এক কাজ বাকি আছে, এটা এক সপ্তাহে শেষ করবে, মানে হচ্ছে 7 দিনে শেষ করবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আনসার হয়ে যাবে। তাহলে বের করুন, এই 7 কেটে দিলাম, এই 7 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হবে, 4 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 4 হবে। আনসার করবেন অপশান নাম্বার সি। 4 জন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করে ফেলবে। বোঝা গেল? নেক্সট আমরা যাব, চলুন 8 নম্বর অঙ্ক কি বলছে, যে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? এবার এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে, তাহলে একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ 100 দিনে করবে, আর অপশান এতেই 100 দিন লাগানো আছে। তো বলুন 100 দিন বেরিয়েছেন স্যার? না স্যার 2 দিন। 2 দিন বেরোলো, 100 দিন বেড়ায়নি? না স্যার 2 দিন বেরিয়েছে। এটা ভারী অন্যায় হয়েছে, তাই না? দেখুন তাহলে 2 জন ব্যক্তি রয়েছে, ব্যক্তি কয়জন, 2 জন ব্যক্তি আছে, কাজ কয়টা বলছে এখানে, কাজ এখানে দুটো বলছে, কাজ এখানে দুটো কাজ রয়েছে, মানে সমান ক্ষমতা সম্পন্ন দুটো কাজ 2 দিনে করতে পারে। তাহলে 100 জন ব্যক্তি 100টি সমান কাজ x দিনে করতে পারবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এই 100 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তার মানে x ইকুয়াল টু কত হবে, 2। আনসার করবেন অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে 2 দিন। নেক্সট চলো 9 নম্বর অঙ্ক কি বলছে, যে 12 জন পুরুষ 10 দিনে একটি কাজ করতে পারে। তারা কাজ আরম্ভ করার 2 দিন পরে 4 জন পুরুষ যোগ দিল, বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? একই অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে বলে দিয়েছে তারা, কিন্তু তারা ঘুরিয়ে বলে দিয়েছে মানে কি আমরাও ঘুরে যাব? নিশ্চয়ই না, আমাদেরকে সোজা রাস্তাতেই যেতে হবে, ঘুরলে চলবে না। আপনি যতদূর পৌঁছে গেছেন ওখান থেকে যদি ফিরে আসেন তাহলে কিছুই পাবেন না, কিন্তু সেখান থেকে যদি আপনি আগে চলে যান সামনে মঞ্জিল মিলেগা। চলুন তাহলে যাওয়া যাক, ঘুরে এসে আর কি হবে। তাহলে দেখুন একই অঙ্ক, জাস্ট এটাকে একটু সাজিয়ে আপনাকে নিতে হবে। কিভাবে সাজিয়ে নিতে হবে, যে বলছে যে 12 জন পুরুষ 10 দিনে একটি কাজ করতে পারে, মানে 12 জন পুরুষ 10 দিনে একটি কাজ করতে পারে, 10 দিনে একটি কাজ করতে পারে, 10 দিনে একটি কাজ করতে পারে। তারা কাজ আরম্ভ করার 2 দিন পরে 4 জন পুরুষ যোগ দিল। এবার একটু ভালো করে বুঝুন, মনে করুন 12 জন পুরুষ 10 দিনে একটা কাজ করতে পারছে। ওই যে আপনি মনে করুন আপনার বাড়ি বানাবেন আর কি, আপনার একটা বাড়ি বানাবেন, তো সেখানে 12 জনকে কাজে লাগিয়েছেন, 12 জন পুরুষকে কাজে লাগিয়েছেন, তারা 10 দিনে কাজটি শেষ করে ফেলবে আর কি। আপনাকে বললো যে ম্যাডামজি বা স্যারজি 10 দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা 12 জন যদি কাজে লাগি। তো ঘটনাটা কি ঘটেছে, তার 2 দিন পরেই দেখা যাচ্ছে যে আপনার জন্য সম্বন্ধ চলে এসেছে আর কি, 2 দিন পরেই সম্বন্ধ এসেছে। তাহলে 2 দিন পরেই যদি সম্বন্ধটা আসে তাহলে বাড়িটা
খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তখন আপনি মিস্ত্রিদের কাছে গিয়ে কি বললেন, 2 দিন পরে, মানে 2 দিন পরে যাচ্ছেন মানে কি, মানে এই 12 জন 2 দিন কাজ করে ফেলেছে, তার মানে এখন 12 জনের আর কত দিনের কাজ বাকি আছে, এখন 8 দিনের কাজ বাকি আছে 12 জনের, 8 দিনের কাজ বাকি আছে। তখন আপনি ওই 12 জনের কাছে গিয়ে বলছেন যে আমার সম্বন্ধ এসেছে, সামনের অগ্রহায়ণের আমার সেই শুভ কী বেশ বলছে, পরিণয়ে বাঁধিব, তো কাজ তাড়াতাড়ি করতে হবে আর কি। তো তখন মিস্ত্রিরা কি করলো, মিস্ত্রিরা তখন আরও 4 জনকে এক্সট্রা ডেকে নিল। তাহলে এই যে 12 জনের এখন 8 দিনের কাজ এখন কতজন করবে, এখন 4 জন আরও যোগ হয়ে গেল, এখন 16 জন চলে আসলো। তাহলে 12 জনের 8 দিনের কাজ এখন 16 জন এক্স দিনে করবে, 16 জন এক্স দিনে করবে। ক্লিয়ার? 16 জন কত দিনে করবে, এক্স দিনে করবে। এবার এক্ষেত্রে একই সূত্র, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে আপনার M2, এটা হচ্ছে D2। বোঝা গেল? M1 D1 M2 D2 আর আমাদেরকে একটু বের করে নিতে হচ্ছে। তাহলে 12 × 8 = 16 × x, তাহলে 8 দুগুণে 16, 2 দিয়ে যদি কাটেন তার মানে হচ্ছে 6, মানে x = কত হবে 6, মানে 6 দিনে আপনার কাজ খাতাম। বলুন বোঝা গেল কিনা? তাহলে 12 জন পুরুষ 10 দিনে একটি কাজ করতে পারে, পরে 2 দিন পর 4 জন যুক্ত হলো। তাহলে 2 দিন পর 4 জন যুক্ত হলো মানে কি, 2 দিন তো 12 জন করেছে কাজটা, তাহলে 12 জনের 8 দিনের কাজ বাকি আছে। তাহলে যখন 12 জনের 8 দিনের কাজ বাকি আছে তখন 4 জন যুক্ত হচ্ছে, দিয়ে টোটাল কত হচ্ছে 16 জন। তাহলে 12 দিনের 8 দিনের কাজটা এখন 16 জন যদি করে তাহলে এক্স দিনে শেষ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা M1, এটা D1, এটা M2, এটা D2, এক্স এর ভ্যালু বের করে ফেলুন। এক্স এর ভ্যালু বের করলাম আমরা 6। বলুন টাইপস ক্লিয়ার হলো? এই রিসেন্টলি ক্লার্কশিপ এক্সাম হলো, দেখবেন এই টাইপের প্রশ্ন প্রত্যেকটা শিফটে ছিল। নেক্সট আমরা যাব, চলুন 10 নম্বর অঙ্ক বলছে যে কিছু সংখ্যক শ্রমিক 60 দিনে একটি কাজ শেষ করে, যদি আরও কিছু সংখ্যক শ্রমিক 60 দিনে একটি কাজ শেষ করে, যদি আরও 4 জন শ্রমিক যোগ দেয় তাহলে কাজটি শেষ হতে 10 দিন সময় কম লাগে, তাহলে প্রথমে কতজন শ্রমিক ছিলেন? কারোর হয়েছে আনসার? আনসার করছি করি। দেখুন সূত্র আমরা কি জানি, সূত্র ওই একটাই জানি, M1 D1 E1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 E2 বাই W2। প্রথমে বলছে যে কিছু সংখ্যক শ্রমিক, তাহলে শ্রমিকটা কি আমরা জানি? প্রথমে জানি না তো, তাহলে কিছু সংখ্যক শ্রমিক মানে আমি ধরে নিলাম x জন শ্রমিক, কত দিনে করতে পারে, তাহলে ডে এর ঘরে লিখে দেবো 60 দিনে করতে পারে একটি কাজ শেষ করে। তাহলে x জন শ্রমিক 60 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি 4 জন শ্রমিক যোগ দেয় তাহলে কাজটি শেষ হতে 10 দিন কম সময় লাগে। তাহলে আগে কতজন শ্রমিক ছিল? x জন ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে আরও 4 জন শ্রমিক যোগ দেবে, তাহলে x ছিল, যদি আরও 4 জন যোগ দেয় তাহলে কি হবে, x প্লাস এটা শ্রমিক হবে আর কি, x প্লাস 4 হবে। তাহলে কাজটি 10 দিন
কম সময় লাগে, 10 দিন কম সময় লাগে। তাহলে আগে কত সময় লাগছিল, এখন কত লাগবে? এখন লাগবে হচ্ছে 50 দিন। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? তাহলে এক্স ইন্টু 60 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু 50, এটাই তো দাঁড়ালো। তাহলে 60x ইকুয়াল টু 50-এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে 50x প্লাস এই 50-এর সঙ্গে এটা 4, তাই না? 50-এর সঙ্গে 4 গুণ করলে কত? 200। তাহলে এখানে 60টা এক্স, এখানে 50টা এক্স, ধরে এদিকে নিয়ে আসুন, মানে 10x ইকুয়াল টু কত? 200। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 20। এক্স ইকুয়াল টু হবে 20। এখন জিজ্ঞাসা কি করছে? তাহলে প্রথমে কতজন শ্রমিক ছিল? তাহলে প্রথমে যদি জিজ্ঞাসা করে তাহলে তার আনসার কি হবে? 20 জন। যদি বলতো পরে কতজন শ্রমিক ছিল, 4 জনকে যোগ করার পর 24, যা বলবে সেরকম করে দিতে হবে। চলুন, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাব আমরা। দেখো নেক্সট অঙ্ক, নেক্সট একটা টাইপ, ভীষণ গুরুত্বপূর্ণ টাইপ, এবং একটাই শেখাবো এবং বেসিকভাবেই শেখাবো। এর শর্ট ট্রিক রয়েছে, আগে আমি বেসিকভাবে শেখাচ্ছি, একদম মনোযোগ দিয়ে বুঝবেন। আর আমাদের সময় কার্যের মধ্যে সবচেয়ে টাফেস্ট যে টাইপ সেটা হচ্ছে এটাই। ক্লিয়ার? সময় কার্যের অঙ্কের মধ্যে এ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করে এসেছি তার মধ্যে সবচেয়ে টাফেস্ট অঙ্ক হচ্ছে এই টাইপটা। এবং এই টাইপের অঙ্কটা টাফেস্ট এই জন্যই হয়ে যায়, মানে অনেকটা লেন্দি প্রসেস আর কি, এর বেসিক নিয়মটাই অনেকটা লেন্দি। চলুন আমরা দেখি কি বলছে, একদম বেসিকভাবে শিখছি। যদি তিনজন পুরুষ অথবা 4 জন মহিলা একটি দেওয়াল 43 দিনে শেষ করে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে কাজটি শেষ করতে পারবে? যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি দেওয়াল 43 দিনে শেষ করে, মানে কাজটা যদি 43 দিনে শেষ করে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে কাজটি শেষ করতে পারবে? এক্ষেত্রে সূত্র আপনার হচ্ছে m1 d1 ইকুয়াল টু m2 d2 ইকুয়াল টু m3 d3, এই হচ্ছে সূত্র। তাহলে প্রথমে দেখুন 3 জন পুরুষ, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে 3 জন ম্যান 43 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে ইন্টু 43 দিন ইকুয়াল টু, আর এই 3 জন পুরুষকে না লাগিয়ে আমি যদি 4 জন মহিলাকে লাগাই, তারাও 43 দিনে কাজটা শেষ করে দেবে। কিন্তু 3 জন পুরুষকে লাগালে 43 দিনে শেষ করবে। আর আপনার যদি পুরুষ পছন্দ না হয়, যে আপনার হয়তো এরকমও মনে হতে পারে যে পুরুষরা কাজে ফাঁকি দেবে, ইত্যাদি ইত্যাদি অ্যাক্টিভিটি তারা করবে, তো পুরুষ যদি আপনার পছন্দ না হয়, আপনি শুধু যদি মহিলাদেরকে কাজে লাগান, তাহলে 4 জন মহিলা 43 দিনে কাজটি করবে। যেখানে 3 জন পুরুষ কাজটি 43 দিনে করে দিচ্ছিল, সেখানে 4 জন মহিলা, মানে 4 জন ওম্যান কি করবে? 43 দিনে কাজটি করে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা m1 পেয়ে গেছি, d1 পেয়ে গেছি, মানে এটা পুরুষের, এটা মহিলার, এটা পুরুষ, এটা মহিলা। তারপরে কি জানতে চাইছে? যদি 3 জন পুরুষ, তাহলে 7 জন পুরুষ, মানে 7 জন ম্যান প্লাস 5 জন মহিলা প্লাস 5 জন ওম্যান, এরা দুজনে যদি কাজ করে একসঙ্গে, তাহলে কাজটি x দিনে শেষ হবে। এই হচ্ছে সাজানো, এইভাবে আপনাকে সাজাতে হবে। দেখুন সাজানোটাকেই বোঝা গেল কিনা দেখুন, একদম স্টেপ বাই স্টেপ আমি সাজালাম, m1 d1 m2 d2 m3 d3, এভাবে আপনাকে ফর্দ অনুযায়ী সাজিয়ে নিতে হবে। যে যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি দেওয়াল 43 দিনে শেষ করে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে আমি একটা একটা করে প্রথমে পুরুষটা লিখে নিলাম। 3 জন পুরুষ 43 দিনে কাজ করতে পারে, প্রথম ক্ষেত্রে m1 d1 হয়ে গেল। আর এই কাজটাই যদি আমি পুরুষকে না দিই, যদি আমি মহিলাকে যদি দিই, তাহলে 4 জন মহিলা, মানে 4 জন ওমেন 43 দিনে কাজটা করে দেবে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে m2 d2। আর আমাদেরকে প্রশ্ন কি জিজ্ঞাসা করছে? যদি আমি পুরুষ এবং মহিলা উভয়ের সংমিশ্রণে যদি কাজটা চালাতে চাই, মানে আমি যদি 7 জন পুরুষকে নিই আর যদি 5 জন মহিলাকে নিই এবং এদেরকে যদি কাজে লাগিয়ে দিই, মানে একসঙ্গে করে কাজে যদি লাগিয়ে দিই, তাহলে আমার x দিনে কাজটি শেষ হবে। এই হচ্ছে আমার সাজানো। এবার এখান থেকে
ম্যান এবং ওম্যান এর যে দক্ষতা, এই দক্ষতার অনুপাত আপনারা বের করতে পারবেন। দক্ষতার অনুপাতটাকে বের করে নিন। কীভাবে বের করব? দেখুন, এগুলো তো সবই সমান আর কি। তো এই অনুপাত বের করার জন্য সবার প্রথমে আপনি এই প্রথমের দুটো এই দুটোর ক্যালকুলেশন করুন। এই দুটোর ক্যালকুলেশন করুন, ওটাকে ছেড়ে দিন, মানে M3D3 ওটাকে ছেড়ে দিন। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, এই 43 আর এই 43 কেটে যাবে, তাহলে এমটাকে এম এর জায়গায় রাখুন, এই ডব্লিউ যদি সমান চিহ্নের এদিকে আসে তাহলে নিচে বসে যাবে, ইকুয়াল টু এখানে 4 আছে, 4কে 4-এর জায়গায় রাখুন, 3 নিচে এসে বসে যাবে। তাহলে বুঝতে পারলেন, মানে এম যদি 4 হয় তাহলে ডাব্লু কত হবে? 3। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। মানে একটা মানুষ, মানে একটা পুরুষ যদি 4টে করে, মানে একদিনে 4টে বালির বস্তা নিয়ে যেতে পারে, তাহলে একজন মেয়ে একদিনে 3টে বালির বস্তা নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি পেলাম আমরা। বোঝা গেল? এবার এফিসিয়েন্সি পেয়ে গেলেন, নেক্সট কাজ আপনার কি হবে? নেক্সট কাজ যেটা করতে হবে আপনাকে, এবার এই দুটোর কাজ করে ফেলুন। এই দুটো, শেষের দুটো, প্রথমের দুটো, তারপর শেষের দুটো। তাহলে 4 জন ওম্যান, তাহলে ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেছি আমরা 3। তাহলে 4 × 3 কত হয়? 4 × 3, 4 × 3 হচ্ছে 12, তাহলে 12 × 43। ক্লিয়ার? যা আছে লিখে দেবেন। তাহলে ডব্লুর মান তো আমরা পেয়ে গেছি, ডব্লুর মান 3, তার মানে 4 × ডব্লু, তাহলে 4 × 3 মান হচ্ছে 12, 12 × 43 ইকুয়াল টু 7 জন ম্যান। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত? 4, মানে 4 7 কত? 28 যোগ 5 জন ওম্যান, ওম্যানের এফিসিয়েন্সি কত? ওম্যান 3, মানে 3 5 হচ্ছে 15, 3 5 15 ইন্টু এক্স। তাহলে এটাকে ক্যালকুলেশন করুন। তাহলে 12 × 43 ইকুয়াল টু এই 15 আর 28 কত হয়? 43 ইন্টু এক্স। এই 43 কেটে দিন, মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 12। এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এই যে এক্স দিন আমরা যেটা ধরেছিলাম, সেটা কি ধরেছিলাম? যে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা 12 দিনে কাজটি করে ফেলতে পারবে। আনসার করবেন অপশন নাম্বার বি। শেষেটা ম্যাডাম, এই যে ম্যাডাম আমরা এম এর ভ্যালু পেয়ে গেছি, মানে এম এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, ডাব্লুর এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার এখানে ম্যাডাম আপনি ভ্যালুগুলোকে পুট করে দিন এই শেষের দুটো সমীকরণে, M2D2 আর M3D3 এই সমীকরণে এই এম এর ভ্যালু আর ডাব্লুর ভ্যালু পুট করে দিন। হ্যাঁ, এম এর ভ্যালু আর ডাব্লুর ভ্যালু পুট করে দিন, ব্যাস, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে। চলুন, যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, এর চেয়েও টাফেস্ট লেভেল হয় না। চলুন, এটার আনসার আপনারা করুন। এবং আজকের শেষ অঙ্ক এটাই। বলছে 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে এবং 3 জন পুরুষ ও 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে। কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটি করতে পারবে? দেখুন, আমি তাহলে অঙ্কটাকে করছি, আপনারা একটু ভালো করে মিলিয়ে নিন। M1D1, M2D2, M3D3। বলছে যে 2 জন পুরুষ ও বলছে, কিন্তু এখানে 2 জন পুরুষ ও 3 জন বালক, মানে 2 জন যদি ম্যানকে নিই আর 3 জন যদি বালককে নিই, আমি বালককে বি লিখলাম সংক্ষেপে। আমি 2 জন যদি ম্যানকে নিই, 2 জন ম্যানকে যদি নেই আর সেই সঙ্গে যদি আমি 3 জন বালককে যদি নিই, তাহলে কাজটি কত দিনে হবে? কাজটি 10 দিনে হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে হয়ে গেল, এই যে এত দূর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কি বলছে? এবং 3 জন পুরুষ আর 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে, মানে 3 জন পুরুষ মানে 3 জন ম্যান আর 2 জন বালক এই কাজটা কত দিনে করতে পারবে? তারা 8 দিনে করতে পারবে। এখন আপনাকে প্রশ্ন করছে যে কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটা করতে পারবে, মানে 2 জন ম্যান আর 1 জন বালক, তাহলে এক্স দিনে কাজটা করতে পারবে। ব্যাস, সাজিয়ে নিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করে ফেলুন, কোনো সমস্যা হবে না। এখান থেকে ক্যালকুলেশন, তাহলে এই 2 এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? আমি এখানে কেটে ছোটও করতে পারি, আমি বোঝাচ্ছি, কেটে ছোটও করা যায়। 5 দুগুণে কত? 5 দুগুণে হচ্ছে 10, তার মানে 10m প্লাস 3 10 30, 30b, ছোটো ছোটো অনুপাত আছে, সমস্যা হবে না, সমান 3 8 24m
প্লাস 8×2=16b। এবার এখান থেকে দেখুন প্রথমে এই দুটোর ক্যালকুলেশন করবেন, ওটাকে ছেড়ে দেবেন, M3D3 প্রথমে ছেড়ে দেবেন, প্রথমে এম আর বি এর যে এফিসিয়েন্সি সেটা বের করুন। তাহলে দেখুন 10 জন ম্যান আর এখানে 24 জন কী রয়েছে, ম্যান রয়েছে। তাহলে 10 জন ম্যানকে যদি ওদিকে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে, তাহলে 14 জন ম্যান। আর এই 16 জন যে বালক রয়েছে এদিকে যদি নিয়ে আসি, যোগ আকারে ছিল বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে? আচ্ছা 1:1 আসছে, 1 মিনিট। 2 জন বালক ও 2 জন বালক এবং 3 জন বালিকা, 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। 10 দুগুণে এটা 10 দুগুণে 20 হবে। হ্যাঁ, এটা 10-20 হবে এটা। তাহলে 20 ওদিকে নিয়ে বিয়োগ করে দিন, তার মানে কত হচ্ছে 4m। 16 এদিকে নিয়ে এসে বিয়োগ করে দিন, মানে কত হবে 14b। বিকে বি এর জায়গায় রাখুন, এম নিচে এসে বসে যাবে। 4কে 4-এর জায়গায় রাখুন, এখানে 14 নিচে এসে বসে যাবে। তার মানে এদিকে অনুপাত যদি বের করি 2/7, মানে একজন পুরুষের এফিসিয়েন্সি যদি দেখি সেটা হচ্ছে 7, আর একজন বালকের এফিসিয়েন্সি কত, সেটা হচ্ছে 2। বালকের এফিসিয়েন্সি কত, 2। ব্যাস, আমরা এফিসিয়েন্সি বের করে নিলাম যে বালক যদি 2 হয় তাহলে পুরুষ হবে হচ্ছে 7। ব্যাস, এটা বের করে ফেলার পর নেক্সট কাজ আপনাদের যেটা হচ্ছে এই শেষের দুটো সমীকরণে ভ্যালুগুলোকে পুট করে দেওয়া। শেষের দুটো সমীকরণে ভ্যালুগুলোকে পুট করে দেওয়া। তাহলে শেষের দুটো সমীকরণ দেখুন কি কি বলছে এখানে। তাহলে ম্যান কত পেয়েছি, 7 পেয়েছি, মানে 3×7 = 21, যোগ বালক কত পেয়েছি, বালক আমরা 2 পেয়েছি, মানে 2 দুগুণে 4 ইন্টু 8 ইকুয়াল টু ম্যান কত পেয়েছি আমরা, এম পেয়েছি আমরা 7, মানে 7 দুগুণে 14, প্লাস বি কত পেয়েছি 2, মানে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 ইন্টু এক্স। তাহলে এখানে 25 ইন্টু 8 ইকুয়াল টু 16 ইন্টু এক্স। 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 2x, আর এদিকে হচ্ছে 25। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 25/2, মানে হচ্ছে 12.5। আনসার করবেন অপশান নাম্বার বি। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার, বাহ, এটা ব্যাপার, এটাই ছিল বেসিক নিয়ম। এই নিয়মে আপনি যে কোনো ধরনের অঙ্ক যা দেবে সব হয়ে যাবে, কোনো অসুবিধা আপনার হবে না। চলুন, এটাই আপনাদের শেষ অঙ্ক ছিল। লাস্টের ক্যালকুলেশনটা একটু বলবেন। লাস্টে ম্যাডাম এই যে আমি বি এর ভ্যালু 2 পেয়েছি আর এম এর ভ্যালু 7 পেয়েছি, এইটুকু বোঝা গেছে ম্যাডাম? তাহলে ম্যাডাম ওই ভ্যালুগুলোকে পুট করে দিন। বি এর জায়গায় আপনি 2কে পুট করুন, আর এম এর জায়গায় আপনি 7কে পুট করুন, তাহলে তো হয়ে যাবে। তাহলে এখানে 3m আছে, 3 আর m মানে তো 7, মানে 3×7 = 21 বসিয়েছি, এখানে যোগ চিহ্ন বসিয়েছি। পরে 2b মানে কত, বি মানে আপনি জানেন যে 2, তাহলে 2 দুগুণে কত 4, এখানে 4 বসিয়েছি, ইন্টু 8 বসিয়ে দিয়েছি, সমান 2m। m মানে কত, m মানে আপনি জানেন 7, মানে 2 ইন্টু 7 মানে কত হবে 14, যোগ 2। এই বি মানে কত, বি মানে 2 বসিয়েছি, ইন্টু এক্স বসিয়ে দিয়েছি। তাহলে 21 আর 4 কত 25 ইন্টু 8 ইকুয়াল টু 14 আর 2 16 ইন্টু এক্স। এবার এখান থেকে ক্যালকুলেশন করলাম, 8 দুগুণে 16, তার মানে 2x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 12.5, 12 ইন্টু 5। চলুন, তো এই ছিল আপনাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস নাম্বার 3। এবং আজকে আমরা দুটো টাইপস মেনলি করেছি আর কি, একটা M1 D1 T1 E1 যা কিছু ছিল ওটা দিয়ে, আর এই একটা বললাম, এই একটা টাইপ। বলুন, আজকের অঙ্কের ক্লাস থেকে কারোর কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা? 9% হয়ে গেল স্যার। ঠিক আছে, 9% তো এনাফ, তাই না? রাত্রে আর কি করবেন, আর আজকে রাতটা একটু ফোন না দেখেই কাটিয়ে দিন আর কি, তাই না? যে সময়টা অন্য জায়গায় দিতেন আর কি, আজকে দেওয়া হবে না, কি আর করা যাবে।
হ্যাঁ স্যার, সেটা কোনো ব্যাপার না। ইলেকট্রিসিটি এসেছে শিপ্রা ম্যাডাম। আচ্ছা, শিপ্রা ম্যাডাম সানিয়া ম্যাডামের একই জায়গায় বাড়ি, তাই তো? সুইচটা অন করুন বোর্ডের। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ স্যার।